সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ অঞ্চলে অবস্থিত একটি অপরূপ বনভূমি, যা ভারত ও আমাদের প্রতিবেশী বাংলাদেশের দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় এই লবণাক্ত সুন্দরী হেতাল গেওয়া গাছের ম্যানগ্রোভ জঙ্গলেই দেখা মেলে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। আর তাছাড়া আপনি এখানে দেখা পাবেন কুমির, হরিণ, শিয়াল, বাদর ও নানা ধরনের জীবজন্তু ও পাখিদের। এর পাশাপাশি টেস্ট করতে পারবেন লঞ্চেই তৈরি হওয়া দারুণ দারুণ সব খাবার, যা আপনার সুন্দরবন ভ্রমণটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর তাই আজ আমি আপনাদের আমার সুন্দরবনের ভ্রমণ বিবরণ শেয়ার করব, যাতে আপনারা এখানে এলে দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তবে চলুন আমার 1 রাত ও 2 দিনের সুন্দরবন ভ্রমণটি শুরু করি। আমরা আমাদের যাত্রা শুরু করছি এই সোনাখালী ফেরিঘাট থেকে। এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো ক্যানিং। শিয়ালদাহর দক্ষিণ শাখা থেকে ট্রেনে করে সহজেই আপনি ক্যানিং পৌঁছে অটোতে করে এখানে আসতে পারবেন। আর তাছাড়া প্রাইভেট গাড়িতে করেও এখানে সহজেই আসা যায়। তবে আমরা কৃষ্ণনগর থেকে বাসে করেই এখানে এসেছি। ঘাটে এসেই দেখতে পাবেন বড় বড় এই সব নৌকা, যেগুলি সুন্দরবন ভ্রমণের জন্য অপেক্ষা করছে। একটু জানিয়ে রাখি, সুন্দরবনের এই ভ্রমণটি আমরা করছি এই RS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। মিষ্টভাষী এই মানুষটির সাথে আমার পরিচয় সেই প্রথম যখন সুন্দরবন এসেছিলাম তখন থেকেই। মানুষের ব্যবহার ও আতিথেয়তা বারে বারেই আমাদের মুগ্ধ করেছে। চাইলে আমাদের মতো আপনিও এই RS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার সুন্দরবনের ভ্রমণটি করতে পারেন। এটুকু বলতে পারি, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। MV শ্রী যমুনা এই লঞ্চটি হবে সুন্দরবনে আমাদের আগামী 2 দিনের ভ্রমণ সঙ্গী। সুন্দরবন অঞ্চলের এই লঞ্চগুলিতে থাকা, খাওয়া ও বাথরুমের সুব্যবস্থা থাকে, অতএব নো টেনশন। ঘড়িতে 9টা বাজতেই আমাদের দিয়ে দেওয়া হলো চা সহযোগে সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি ও ডিম সেদ্ধ। এরই মধ্যে সোনাখালী থেকে আমরা শুরু করলাম আমাদের সুন্দরবন যাত্রা। চলার পথেই দেখতে পাবেন এই সুন্দরবন অঞ্চলের গ্রাম্য মানুষের সহজ সরল জীবনযাত্রা। চোখে পড়বে দিগন্ত বিস্তৃত নীল আকাশ, যার বুকে পাজা তুলোর মতো উড়ছে মেঘ রাশি। সত্যি কথা বলতে এই অঞ্চলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে যে মুগ্ধ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। চোখে পড়বে এইসব বড় বড় লঞ্চ, যেগুলি আমাদের মতো সুন্দরবন ভ্রমণে বেরিয়েছে। এইসব প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করতে করতে প্রায় 1.5 ঘন্টা যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। একটু বলে দিই, গোসাবার ওই পারে রয়েছে গদখালি, যেখান থেকেও আপনি আপনার সুন্দরবনের ভ্রমণটি শুরু করতে পারেন। লঞ্চ থেকে নেমে দেখতে পেলাম এসব ছোট ছোট মাছেদের, যারা মাটিতে ভালোভাবেই চলাফেরা করছে। এবারে আমরা চললাম গোসাবায় অবস্থিত হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। মিনিট 7-এর মধ্যেই পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। লক্ষ্য করলাম কাঠ দ্বারা নির্মিত এই বাংলোটি এখনো সুরক্ষিত অবস্থায় আছে। গোসাবাতে থাকাকালীন হ্যামিল্টন সাহেব এখানেই বসবাস করতেন। 1903 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে গোসাবার রাঙাবেলিয়া ও সাতজিলিয়া লিজ নিয়ে তিনি একটি সমবায় গড়ে তুলেছিলেন, যাতে সুন্দরবন অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। হ্যামিল্টন সাহেবের স্মৃতি বিজড়িত এই বাংলোতে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম নিকটবর্তী বেকন বাংলো দেখতে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বেকন বাংলোতে। এখানকার প্রবেশ মূল্য 5 টাকা। 1932 সালের 30 ও 31 ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে অবস্থান করেছিলেন। বর্তমানে বাংলোটির বেশ সংস্কার করা হয়েছে।
এখানকার সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে কবিগুরু মুগ্ধ হয়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমগ্র ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। বেকন বাংলোতে দারুণ একটা সময় কাটিয়ে এবারে আমরা ফিরে এলাম লঞ্চে। গোসাবাকে বিদায় জানিয়ে এবারে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এখন আমাদের দেয়া হচ্ছে আমোদি মাছ ভাজা। মাছ ভাজা খেতে খেতে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবারে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। লক্ষ্য করলাম জনবসতি যেন কমতে শুরু করেছে। এবার আমরা প্রবেশ করছি সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে। সত্যি কথা বলতে মনটা কেমন যেন আনন্দে নেচে উঠল। এই বুঝি বাঘ দেখা যাবে। এরই মধ্যে আমাদের সার্ভ করা হলো দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, খাসির মাংস, স্যালাড, চাটনি ও পাঁপড়। লঞ্চে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া সত্যি এক আলাদা অনুভূতি, যা এখানে না এলে বোঝা যাবে না। লক্ষ্য করলাম জঙ্গলের পাড় বরাবর অনেকটা জায়গা এই নেট দিয়ে ঘেরা। লঞ্চের ক্যাপ্টেনের থেকে জানতে পারলাম বাঘ যাতে লোকালয়ে সহজে না আসতে পারে তার জন্যই এই ব্যবস্থা। যদিও মাঝে মাঝে বাঘের লোকালয়ে আসার ঘটনা খবরে দেখা যায়। এই যাত্রাপথে আপনার নজরে পড়বে এই বড় বড় জাহাজগুলি, যারা ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য সরবরাহ করে। নজরে পড়ল বেশ অনেকগুলি বাদর, যারা এই নদীর পাড় বরাবর ঘুরে বেড়াচ্ছে। অনেকটা সময় লঞ্চ ভ্রমণ করে এবারে আমরা পৌঁছে গেলাম দয়াপুরে। এবারে আমরা চলেছি কাছের এক বনবিবির মন্দির দর্শন করতে। এটি হলো মা বনবিবির মন্দির। স্থানীয় মানুষেরা জঙ্গলে কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাবার আগে এখানে পুজো দিয়ে যান। তাদের বিশ্বাস মা বনবিবি কুমির ও বাঘের হাত থেকে তাদের রক্ষা করবেন। সুন্দরবনের মানুষের বাঘের প্রতি ভয়, ভক্তি ও শ্রদ্ধার জন্য বাঘ এখানে তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। মন্দির চত্বরে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম লঞ্চের দিকে। এবারে আমাদের গন্তব্য পাখিরালয়। চোখে পড়ল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমভি সর্বজয়া লঞ্চটিও। প্রায় 30 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ে। এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। সুন্দরবন বেড়াতে এলে রাতে থাকার আদর্শ স্থান হলো এই পাখিরালয়, যেখানে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। চলার পথে আমাদের নজরে পড়লো এই সবুজ ধান ক্ষেত। আগে এখানে অনেক পরিযায়ী পাখির বসবাস ছিল, তবে সুন্দরবনের মারণ ঝড় আইলার পর থেকে তা অনেকাংশে কমে গেছে। পৌঁছে গেলাম হোটেল ডলফিনে। হোটেলের রুমগুলি বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। একটু ফ্রেশ হয়ে এবারে আমরা চলে এলাম কাছেরই পাখিরালয় বাজারে। সুন্দরবনে অনেক পর্যটক আসার কারণে এখানে ছোটখাটো একটা বাজার গড়ে উঠেছে।
যেখানে আপনি ঘর সাজাবার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সুন্দরবনের খাঁটি মধু পেয়ে যাবেন। চোখে পড়ল সুন্দরবনের কাঁকড়া, যেগুলি আপনি এখান থেকেই সংগ্রহ করতে পারেন। হোটেলে ফিরতেই আমাদের দেয়া হলো সন্ধ্যার স্ন্যাক্স, কফি ও চিকেন পকোড়া। এবারে শুরু হলো সুন্দরবনের সেই বিখ্যাত ঝুমুর নাচ, আর আমরা উপভোগ করতে থাকলাম এই অনুষ্ঠানটি। অনুষ্ঠান শেষেই আমাদের দিয়ে দেওয়া হলো রাতের ডিনার, ফ্রাইড রাইস ও চিলি চিকেন। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম লঞ্চে। রাতে আমি এখানেই ঘুমাবো। তবে আপনি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে চাইলে রাতে লঞ্চে থাকতে পারেন, কারণ রাতে বাঘের ভয়ে সব লঞ্চই মাঝ নদীতে নোঙর করে থাকে। আর এখানে থাকলে আপনারও লাভ আর ম্যানেজারেরও। ঘুম ভাঙলো খুব সকালেই। দেখতে পেলাম আমাদের মতো অনেকগুলি লঞ্চও রাতে মাঝ নদীতেই ছিল। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ঘাটের কাছে। এদিকে আমাদের যাত্রীরাও অপেক্ষা করছে লঞ্চের জন্য। চা খেতে খেতে এবারে আমরা রওনা দিলাম সজনেখালির উদ্দেশ্যে। নদীতে ভাটা থাকার কারণে বাদরগুলো নদীর চর দিয়েই ঘুরছে। পাখিরালয় থেকে প্রায় 15 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম সজনেখালিতে। উনিশশো ৭৭ সালে সজনেখালিকে স্যাংচুয়ারিতে রূপান্তরিত করা হয়। সুন্দরবনের কোর এরিয়াতে ঢোকার পারমিশন এখান থেকেই পাওয়া যায়, সে কারণে সজনেখালিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। সজনেখালি বিভিন্ন ধরনের পাখি পর্যবেক্ষণের জন্য বিখ্যাত, আর তাছাড়া এখানে কুমির ও কচ্ছপেরও প্রতিপালন করা হয়। এখান থেকেই প্রতিটি বোটে একজন করে ট্যুর গাইড দেওয়া হয়, যিনি আপনাদের এই অঞ্চল সম্পর্কে সম্যক ধারণা দেবেন। ওয়াচ টাওয়ার থেকে আপনি এখানকার দারুণ একটা ভিউ পাবেন। দেখতে পেলাম গোলপাতা গাছ। নামে গোলপাতা হলেও এর পাতা কিন্তু লম্বা। পাশেই রয়েছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের আধিক্যের কারণেই এই অঞ্চলটির নামও হয়েছে সুন্দরবন। এখানে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে আপনি সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। চাইলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আপনি রুম বুক করতে পারেন।
সজনেখালিতে দারুণ একটা সময় কাটিয়ে এবারে আমরা ফিরে চললাম লঞ্চের কাছে। এবারে আমাদের গন্তব্য সুন্দরবনের কোর এরিয়া। গাইড দিদিও আমাদের এবারে সবকিছু বোঝাতে লাগলেন। এরই মধ্যে আমাদের সার্ভ করা হলো সকালের টিফিন, কচুরি, ছোলার ডাল ও সন্দেশ। খেতে খেতেই আমরা প্রবেশ করছি সুন্দরবনের গভীর অরণ্যে। এবারে আমাদের লঞ্চ চলতে শুরু করলো ছোট ছোট নদী ও খাড়ির মধ্যে দিয়ে, আর আমরাও সজাগ দৃষ্টিতে নজর রেখে চলেছি জঙ্গলের মধ্যে। এই বুঝি বাঘের দেখা মেলে। প্রথমেই দেখা মিলল একজোড়া গোসাপের। প্রায় 50 মিনিটের লঞ্চ ভ্রমণ শেষে এবারে আমরা প্রবেশ করছি সুদর্ণখালিতে। আমাদের আগে অনেক যাত্রী কিন্তু এখানে চলে এসেছেন। সজনেখালির মতো এই ক্যাম্পটিও কিন্তু চারিদিকে লোহার নেট দ্বারা ঘেরা, অর্থাৎ আমরা এখন আছি খাঁচায় আর জীবজন্তুরা বাইরে। এখানকার পরিবেশটিও দারুণ। চাইলে কিছুটা সময় এই পথ দিয়ে হাঁটাচলাও করতে পারেন, ভালো লাগবে। সুদর্ণখালির ওয়াচ টাওয়ার থেকে আপনি এই অঞ্চলের দারুণ একটা ভিউ পাবেন। এখানকার মিষ্টি জলের এই পুকুরে মাঝে মাঝে জল খেতে আসে জীবজন্তুরা। নজরে পড়ল এই ভাঙাচোরা ছোট জাহাজটি। এটি অনেকদিন ধরেই এখানে পড়ে আছে। এর পাশেই রয়েছে মা বনবিবির মন্দির। সুদর্ণখালিতে বেশ ভালো একটা সময় কাটিয়ে এবারে আমরা ফিরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই যাত্রাপথটি কিন্তু দারুণ। চোখে পড়বে সুন্দরবনের সুন্দরী গরান, গেওয়া, হেতাল ও গোলপাতার জঙ্গল। এই বাঁকের মুখে গাইড দিদি আমাদের দেখালেন গতকালকের টাটকা বাঘের পায়ের ছাপ, যা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো। দেখতে পেলাম এই অঞ্চলের সবচেয়ে বড় পাখি, যার নাম মদন টাক। এগুলি হলো হেতাল গাছের জঙ্গল, বাঘ থাকার একদম আদর্শ স্থান। নদীর পাড়ে কুমিরটি এখন রোদ পোয়াতেই ব্যস্ত। সুদর্ণখালি থেকে প্রায় 2.5 ঘন্টার যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। এটি হলো এখানকার সেই বিখ্যাত ক্যানোপি ওয়াক। এর দৈর্ঘ্য প্রায় 500 মিটার। সত্যি কথা বলতে এর উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগে। গাইড দিদির থেকে জানতে পারলাম মাঝে মাঝেই এখানে নাকি দেখা মেলে বাঘ মামার। বেশ কাছ থেকেই দেখা মিলল এই স্পটেড ডিয়ারের, যেটি গাছের পাতা খেতেই ব্যস্ত। চলে এলাম এখানকার ওয়াচ টাওয়ারে। এখান থেকেই আপনি এই অঞ্চলের দারুণ একটা ভিউ পাবেন।
হাতে ভালো মানের ক্যামেরা থাকলে ভালো মুহূর্ত আপনি ক্যাপচার করতে পারবেন। এই মিষ্টি জলের পুকুরে জল খেতে এলো হরিণ, আর এর পাশেই চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক হাঁস পাখি। সত্যি এক দারুণ দৃশ্য। এই চত্বরে দারুণ কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম ঘাটের দিকে। আমাদের গন্তব্য এবার ঝড়খালি। আমাদের গাইড দিদি আশ্বস্ত করলেন আমরা নাকি ওখানে গিয়ে বাঘের দর্শন পাবো। আমরা এখন চলেছি পঞ্চমুখানি অর্থাৎ 5টি নদীর সঙ্গমস্থল দিয়ে। এরই মধ্যে আমাদের সার্ভ করা হলো দুপুরের খাবার। ভাত, ডাল, ভাজা, সবজি, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি ও পাঁপড়। খাওয়া শেষ হতেই আমরা পৌঁছে গেলাম ঝড়খালিতে। সুন্দরবন ভ্রমণে এটি হলো আমাদের শেষ দর্শনীয় স্থান। ফেরিঘাটেই আমাদের বেশ কিছু দোকান চোখে পড়ল, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যাবেন। এখন আমরা চলেছি এখানকার ওয়াইল্ড অ্যানিমাল পার্কের দিকে। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এবারে এগিয়ে চললাম সামনের দিকে। প্রথমেই দেখা মিলল বড় সাইজের এই কুমিরটির। লক্ষ্য করলাম এখানে বেশ অনেকগুলি কুমির রয়েছে। হাঁটার পথেই আমাদের নজরে পড়ল বিশালাকার এই গোসাপের উপর, যেটি এখন রোদ পোয়াচ্ছে। এখানকার পরিবেশটি সত্যি দারুণ। এই পথ দিয়ে হাঁটতে সত্যি আমাদের খুব ভালো লাগছে। ঝড়খালিতে এসে অবশেষে দেখা মিলল খাঁচায় বন্দি অসুস্থ রয়্যাল বেঙ্গল টাইগারের, যার এখানে চিকিৎসা চলছে। আর এই সময়ে তার প্রতিদিন প্রায় 7 কেজি মতো মাংস লাগছে। ঝড়খালিতে দারুণ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম ফেরিঘাটের দিকে। এবারে আমাদের গন্তব্য সেই সোনাখালি। সত্যি এই 2 দিন ও 1 রাতের সুন্দরবন ভ্রমণ আমাদের দারুণ কাটলো। আর আপনারাও যদি আমাদের মতো এই সুন্দরবন ভ্রমণটিকে আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে অবশ্যই RS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ বুক করতে পারেন। এটুকু বলতে পারি খুব ভালো লাগবে। সুন্দরবনের ভ্রমণটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।